তোমাদের বারবার আমি রিকোয়েস্ট করছি যে তোমাদের যে কোনো অঙ্কের প্রয়োজন হলে তোমরা সেই অঙ্কটির ফটো তুলে দাদার ক্লাস ফেসবুক পেজে গিয়ে তোমরা কমেন্ট করবে, মেসেঞ্জারে নয়, কিন্তু ফেসবুক পেজে গিয়ে যে কোনো পোস্টের নিচে তোমরা কমেন্ট করবে, না মেসেঞ্জারে না হোয়াটসঅ্যাপে। তোমরা বেকার সময় নষ্ট করছো হোয়াটসঅ্যাপে এবং মেসেঞ্জারে বিভিন্ন অঙ্ক পোস্ট করে। তোমরা ফেসবুক পেজে এসো, আমি ফেসবুক পেজে তোমাদেরকে দেখতে চাই। তো আজকে তোমাদের আমি 3 নম্বর স্কুল করব, এর আগে আমি 1 এবং 2 নম্বর স্কুল করে দিয়েছি। যদি দেখা না থাকে তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে তোমরা দেখে নিতে পারো। তো এখানে 3 নম্বর স্কুলের ফার্স্ট কোশ্চেন কি বলছে দেখো, এক ব্যক্তি 68 টাকায় একটি জিনিস কিনে 80 টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত পার্সেন্ট আমাদের সেটা বলতে হবে, ঠিক আছে। তো এখানে কিভাবে করবে এই ধরনের অঙ্ক, তো আমি একেবারে শর্টকাট রাফ করব তোমাদের জাস্ট বোঝানোর জন্যে। এখানে লাভ হচ্ছে কত, 80 টাকায় বিক্রি করেছে এবং কেনা দাম 68 টাকা, এটা হচ্ছে লাভ। তাহলে লাভ হচ্ছে কত টাকা, 12 টাকা, ঠিক আছে। তাহলে শতকরা লাভ হবে লাভ বাই কেনা দাম ইন্টু 100%, এটা হচ্ছে শতকরা লাভের সূত্র। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে, এখানে আমরা যদি 4 দিয়ে কাটি তাহলে 3 এ 4 এ 12, আর এটা যদি আমরা 4 দিয়ে কাটি তাহলে 17। তাহলে আমরা বলতে পারি দাগের উপরে আসছে 300 আর দাগের নিচে 17%। তো এটা তোমরা রাফে ভাগ করে যেটা পাবে সেটা হচ্ছে 17.64, এটা হবে উত্তর। তো ভাগ মিলবে না, যেহেতু 17 আছে, এটা তোমরা জানো যে 5 এবং 2 থাকলে ভাগ মিলে যায় 17, তার মানে এটা ভাগ মিলবে না, ভাগ কিন্তু চলতেই থাকবে। তো তার থেকে আমরা পয়েন্টের পরে 2 ঘর নেবো, নিলে সঠিক উত্তর কিন্তু আমরা বলতে পারি অপশন নাম্বার এ। নেক্সট আমি চলে যাচ্ছি 2 দাগে। 2 দাগে দেখো কি বলছে, যে এক খুচরো বিক্রেতা ধার্য মূল্যের উপর 20% ছাড়ে ওষুধ কিনে ধার্য মূল্যেই বিক্রি করলেন, তাহলে শতকরা লাভ কত হবে। তো এখানে দেখো আমরা ধরে নেব ধার্য মূল্য x টাকা, 100 টাকা, x টাকা ধরলেও হবে। ধার্য মূল্য মনে করছি 100 টাকা। তাহলে ক্রয় মূল্য কত হচ্ছে, ক্রয় করছে কত, 20% ছাড়ে, তার মানে কি 100 টাকায় 20 টাকা ছাড় দিয়ে কেনা হচ্ছে, তার মানে 80 টাকা ক্রয় মূল্য। আবার বিক্রি করছে কোন মূল্যে, এই ধার্য মূল্যই বিক্রি করছে। তাহলে আমরা বলতে পারি কথাটা ঘুরিয়ে ফিরিয়ে না বলে, যে কেনা দাম 80 টাকা, বিক্রি দাম 100 টাকা, কেনা দাম 80 টাকা, বিক্রি দাম 100 টাকা, তাহলে শতকরা লাভ কত। অর্থাৎ শতকরা লাভ হবে দেখো, কেনা দাম 80 টাকা, বিক্রি দাম 100 টাকা, অর্থাৎ লাভ হচ্ছে 20 টাকা। তাহলে লাভ হচ্ছে 20 টাকা। এখন শতকরা লাভ বললে লাভ বাই কেনা দাম ইন্টু 100% করতে হয়, ঠিক আছে। লাভ ক্ষতির যদি তোমাদের সূত্রগুলো জানা না থাকে তাহলে প্লেলিস্টে গিয়ে লাভ ক্ষতি চ্যাপ্টার থেকে অঙ্কগুলো দেখে নেবে, খুব সুন্দর করে সেখানে বোঝানো হয়েছে প্রত্যেকটা সূত্রের ব্যবহার। তো এখানে যদি 20 দিয়ে এটাকে কাটো তাহলে আসবে 4 দিয়ে এটা কাটলে হবে 25, অর্থাৎ আমরা বলতে পারি শতকরা লাভ হবে 25%। ওকে, তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি। নেক্সট আমি চলে যাব 3 দাগে। 3 দাগে দেখো কি বলছে, -32 হোল টু দি পাওয়ার 4/5 এর মান কত। -32 হোল টু দি পাওয়ার 4/5 এর মান কত। তো আমরা যেটা করব, -32, এই 32 মানে তোমরা জানো যে 32কে ভাঙলে কটা 2 আসে। আমি তোমাদের একটু দেখিয়ে দেই, 32কে ভাঙলে কিন্তু 5টা 2 আসে। তাহলে আমরা বলতে পারি 2 টু দি পাওয়ার 5, 32 মানে 2 টু দি পাওয়ার 5, আর হোল টু দি পাওয়ার 4/5। এবার তোমরা জানো যে পাওয়ারে গুণ হয়, তাহলে আমরা কি করব, এই পাওয়ার গুণ করে দেবো, বা বলতে পারো 5টা বাইরে বার করে দেবো। তাহলে কি হবে, এটা হবে 5 ইন্টু 4/5। এবার এই 5 আমরা কেটে দিতে পারি, তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি -2 এর হোল টু দি পাওয়ার 4। ভালো করে দেখো, যেহেতু পাওয়ারে জোড় সংখ্যা আছে তার মানে মাইনাসটা ভ্যানিশ হয়ে যাবে বা প্লাস হয়ে যাবে। এবার 2 4 বার গুণ হবে, 2 4 বার গুণ হলে কত হয়, 16। তাহলে সঠিক উত্তর কিন্তু 16, মানে অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট আমি চলে যাই আইভি দাগে। আইভি বলেছে x/y প্লাস y/x মাইনাস 1 ইকুয়াল টু 0 হলে x কিউব প্লাস y কিউবের মান কত। তাহলে আমাদের কোশ্চেন হচ্ছে x/y
ওয়াই বাই এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, এটা আমাদের দেওয়া আছে। আমাদের এক্স কিউব প্লাস ওয়াই কিউব বার করতে হবে। তো এক কাজ করো, এখানে এক্স ওয়াই লসাগু করি এই দুটো থেকে, কিন্তু ঠিক আছে, মাইনাস ওয়ানটাকে আগে ভাগে ডান দিকে পাঠিয়ে দেই। এই দুটো থেকে আমি লসাগু করছি এক্স ওয়াই, তাহলে তো আগের উপরে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই না? তাহলে এবার কোনাকুনি গুণ করো, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স ওয়াই। এবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইকুয়াল টু জিরো, তাই না? এবার আমাদের দরকার কি, আমাদের যেটার মান বার করতে হবে সেটা হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব। তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, তার মানে আমরা বলতে পারি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আবার এক্স প্লাস ওয়াই এর মান আমরা কেউই জানি না, কিন্তু এই পোর্শনটার মান আমরা বার করে নিয়েছি, এই কত, জিরো। তার মানে আমরা বলতে পারি আলটিমেটলি এই কোশ্চেনের উত্তর হচ্ছে জিরো। আর জিরো মানে সঠিক উত্তর অপশন নাম্বার ডি। এরপর আমি চলে যাব 5 দাগে। 5-এ দেখো কি বলছে, নিম্নলিখিত সমীকরণগুলির কোনটি সমাধান 1 হবে। তাই এর আগের স্কুলে আমি এটা করে দিয়েছি, তবুও আমি একবার বলে দিচ্ছি কিভাবে করতে হয়। এখানে এই যে 1 এক্স এর মান 1 ওয়াই এর মান 1, তুমি এই সমীকরণে বসাবে, এটাই সবটাই বসাবে, বসিয়ে দেখবে কোনটা সিদ্ধ করছে। যেটা সিদ্ধ করবে অর্থাৎ স্যাটিসফাই করবে সেটাই হবে। দেখো প্রথমটা আমি দেখিয়ে দেই, এক্সের জায়গায় 1 বসালে 2 একে 2, ওয়াইয়ের জায়গায় 1 বসালে 3 একে 3, 2 আর 3 যোগ করলে 5 হয়, ডান দিকে আসছে 0, অর্থাৎ সিদ্ধ করছে না। তো এটাই বসালেও করবে না, এটাই বসালে করবে, ঠিক আছে। এই দেখো এটা হচ্ছে, তাহলে সঠিক উত্তর হবে সি, অর্থাৎ সঠিক উত্তর কিন্তু 3x প্লাস 2y ইকুয়াল টু 5, অর্থাৎ অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর। ওকে, এবার দেখো আমি নেক্সট কোশ্চেনে চলে যাই। ভিআই দেখে, ভিআই বলছে লগ 3 টু দি বেস 2 ইকুয়াল টু পি হলে লগ 27 টু দি বেস 8 এর মান কত। তাহলে আমরা কি করব, আমরা প্রথমে যেটা দেয়া আছে লগ 3 টু দি বেস 2 ইকুয়াল টু পি, এটা দেয়া আছে থাক, আমরা লিখব অতএব আমাদের বার করতে হবে লগ 27 টু দি বেস 8 এর মান আমাদের বার করতে হবে। তো অ্যাকচুয়ালি এর মানটা কিন্তু এইখান থেকেই বার করা যায়, চলো আমি এইখান থেকেই করিয়ে দেই। এটার মান আমাদের বার করতে হবে, এটা আগে লিখে ফেলেছি, এটা লেখার দরকার ছিল না। তোমরা এই লাইন থেকে যেটা করবে সেটা হচ্ছে উভয় দিকে আমরা প্রথমে 3 গুণ করব। তাহলে কি হবে, এই লাইন থেকে কি হবে, 3 লগ 3 টু দি বেস 2 ইকুয়াল টু 3p, উভয় দিকে 3 গুণ করলাম। এবার এই 3টা এখানে চলে যায়, লগের যে সূত্র আছে, তাহলে 3 কিউব হবে ইকুয়াল টু 3p। তারপরে কি হবে, তাহলে লগ 27 টু দি বেস 2 ইকুয়াল টু 3p। এবার আমি কি করব, এটাকে 1 বাই করে দেবো। তাহলে 1 বাই করে দিলে কি হবে, এইদিকে যাই, এটা 1 বাই করলে লগ কি হবে 27, নিচে চলে আসবে, 2 উপরে উঠবে। মানে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে আমরা যদি 1 বাই করি তাহলে লগের ক্ষেত্রে বেসটা উপরে উঠে যায়, এটা হলো ইকুয়াল টু আমাদের ডান দিকে কি পড়ে থাকবে, 3p থাকবে। এবার আমরা আবার কি করব, এটাকে উল্টে দেবো, উল্টে দিলে মানে উপরে তুলে দেবো, তাহলে লগ 2 টু দি বেস 27 ইকুয়াল টু, এটাকে উল্টে যাবে, তাহলে এর নিচে কেউ নেই মানে 1 মনে করো, তাহলে এটা উল্টে গেলে হবে 1 বাই 3p। এবার আমরা কি করব, উভয় দিকে আমরা একটা, আমাদের দরকার তো এখানে 8, তার মানে 2 এর কিউব করলে 8 হয়, তাহলে উভয় দিকে আবার 3 গুণ করব। তাহলে 3 লগ 2 টু দি বেস 27 ইকুয়াল টু 3 ইন্টু 1 বাই 3p। এই 3 কেটে যাচ্ছে আর এই 3 পাওয়ারে উঠে যাচ্ছে, তাহলে 2 এর পাওয়ার হয়ে যাচ্ছে ইকুয়াল টু 1 বাই p। তাহলে সঠিক উত্তর কি হবে, আমরা বলতে পারি যে লগ এটা হয়ে যাবে 8 টু দি বেস 27 ইকুয়াল টু 1 বাই p। তার মানে আমাদের চেয়েছিল কি 27 টু দি বেস 8, তার মানে আমরা কি করব, এটাকে 1 বাই করে দেবো বা উল্টে দেবো। তাহলে এটাকে যদি আমরা উল্টে দেই তাহলে লগ কি হবে 8 বেজে চলে আসবে 27 ইকুয়াল টু, তাহলে এটা উল্টে যাবে p। তাহলে সেই যা ছিল তাই উত্তর হবে, সেই আমাদের পিটাই ফিরে আসলো, তাহলে পি হবে সঠিক উত্তর। তার মানে আমাদের অপশন নাম্বার হচ্ছে বি, তাহলে অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। ওকে, ভিডব্লিউআই বলছে
এক্স কিউব মাইনাস 7x মাইনাস 6 বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক, এর মধ্যে কোনটা হবে সেটা বলতে হবে। তাহলে বহুপদী সংখ্যামালাটা আমি তুলে নিই। এটা বলছে এক্স কিউব মাইনাস 7x মাইনাস পি, এই যে অঙ্কটা দিয়েছে এই অঙ্কটার বলছে যে এর মধ্যে কোনটি উৎপাদক হবে। তাহলে এখানে প্রত্যেকটা উৎপাদকটা 0 ধরে এক্স এর মান বার করে এটা বসিয়ে দাও, দিয়ে যদি এর ভ্যালুটা 0 দেয় তাহলে সেই হবে উৎপাদক। যেমন আমি এটা বলি এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 ধরলে এক্স এর মান আসবে -1, এখানে এক্স এর মান -1 বসিয়ে দিয়ে দেখি কি হয়। -1 বসালে এটা -1, এটা হয়ে যাবে +7, এটা -6, তার মানে 0 হচ্ছে। তা প্রথমটাই হচ্ছে সঠিক উত্তর। আমি এটা তোমাদের দেখিয়ে দেই কেন প্রথমটাকে বলছি, দেখে নাও। আমি বলছি প্রথমটা মানে এক্স প্লাস 1 এটা হচ্ছে উৎপাদক হবে, তাহলে এটা ইকুয়াল টু 0 করো, তাহলে এক্স এর মান আসবে -1। এই যে এক্স এর মান -1 এটা প্রথম সমীকরণে বসিয়ে দাও, মানে আমাদের সমীকরণ বলছি সরি, বহুপদী সংখ্যামালায় বসিয়ে দাও। তাহলে -1 এর কিউব -7 -1 -6, এটা ক্যালকুলেশন করে দেখো -1 এটা হচ্ছে +7 -6, তার মানে আসছে দেখো 0, তার মানে এর ভ্যালুটা 0 দিয়েছে। তার মানে আমরা বলতে পারি যে এক্স প্লাস 1 হবে উৎপাদক। ঠিক আছে, যদি ভ্যালুটা 0 না দিত তাহলে আমরা এক্স প্লাস 1 এর পরের অপশানটা নিয়ে আবার এই সেম কাজ করতাম। তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ। এরপরে কি বলছে দেখো, এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পি আর এবিইএফ রম্বসের ক্ষেত্রফল কিউ হলে এর মধ্যে কি ঠিক হবে, অর্থাৎ মানে পি এর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বেশি না রম্বসের ক্ষেত্রফল বেশি, নাকি দুজনের ক্ষেত্রফল সমান, সেটা বলতে হবে। তো তোমাদের এর আগেও আমি বলে দিয়েছি, তবু আজকে আমি একটা হালকা ছবি এঁকে জাস্ট তোমাদের বুঝিয়ে দেই। দেখো বর্গক্ষেত্রটা বলেছে এবিসিডি, এবিসিডি হচ্ছে বর্গক্ষেত্র, আর তারপরে বলেছে রম্বস। এই আমি রম্বসটা আগে এঁকে ফেললাম। বর্গক্ষেত্র বলেছে এবিসিডি আর এবিইএফ, এ বি সি ডি এটা বর্গক্ষেত্র, আর এবিইএফ এটা হচ্ছে রম্বস। তো কার ক্ষেত্রফল বেশি হবে? তোমরা জানো যে একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত যে কোনো চতুর্ভুজের, সেটা আয়তক্ষেত্র হতে পারে বা বর্গক্ষেত্র হতে পারে, তো তাদের ক্ষেত্রফল সমান হয়। ঠিক আছে, তাহলে এই যে দুটো এটা একই ভূমির উপরে আছে না, বর্গক্ষেত্র আর রম্বস, তাহলে একই ভূমির উপর আছে, তাহলে এদের যদি একই সমান্তরাল যুগলের মধ্যে রাখা যেত তাহলে ক্ষেত্রফল সমান হতো। তো যেহেতু একই সমান্তরাল যুগলের মধ্যে নেই, এখানে দেখো রম্বসের হাইটটা কম আছে, সুতরাং রম্বসের ভিতরে ক্ষেত্রফল কম হবে। তাহলে এখানে আমরা বলতে পারি যে পি মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল গেটার হবে রম্বসের ক্ষেত্রফল, অর্থাৎ পি গেটার কিউ। সঠিক উত্তর হবে পি গেটার কিউ, অর্থাৎ অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। ঠিক আছে, তো এরপর আমি চলে আসবো নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন বলছে যে একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য 15 সেমি, 20 সেমি, 25 সেমি হলে পরিবৃত্তের ব্যাসার্ধ কত হবে? তো এটা আমি তোমাদের হালকা একটু রাফ করব। 15 সেমি, 20 সেমি, 25 সেমি, এটা দাগ নম্বর কত? আইএক্স দাগে বাহুগুলো বলেছে 15 সেমি, 20 সেমি, 25 সেমি। তো 15 সেমি তার স্কোয়ার করবে আর 20 সেমি তার স্কোয়ার করবে। দেখবে 15 15 225 আর 20 20 400, তার মানে আমরা বলতে পারি 625, তার মানে 25-এর স্কোয়ার। তাহলে দেখো দুটি বাহুর বর্গের সমষ্টি অপর বাহুর বর্গের সাথে সমান হচ্ছে, তাহলে ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজ হলে অতিভুজ সব থেকে বড় বাহু, তাহলে অতিভুজের দৈর্ঘ্য 25 সেন্টিমিটার। ওকে, আবার বলি, ত্রিভুজটি প্রথমে সমকোণী দেখালে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার করে। এবার ত্রিভুজটি যেহেতু সমকোণী হয়েছে তাহলে এর একটা অতিভুজ পাবো। অতিভুজ হচ্ছে আমার 25 সেন্টিমিটার। আমি ছবি এঁকে দেখাই। এই এটা হচ্ছে 15, এটা 20 আর এটা হচ্ছে 25। তো তোমাদের মনে রাখতে হবে যে পরিবৃত্তের ব্যাসার্ধ বললে পরিবৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ আমি একটা পরিবৃত্ত আঁকি, এই যে পরিবৃত্তটা আঁকলাম এই পরিবৃত্তের কেন্দ্রটা কিন্তু অতিভুজের মধ্যবিন্দুতে আছে, অর্থাৎ পরিবৃত্তের ব্যাসার্ধ হবে অতিভুজের অর্ধেক। দেখো ছবি দেখলে বুঝতে পারছো, এটাই হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ। তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ হবে 25/2 মানে 12.5 সেন্টিমিটার। তো সঠিক উত্তর কোথায় যাচ্ছে দেখা যাক। সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ হবে সঠিক উত্তর। এরপরে আমি চলে যাব 10 দাগে। 10 দাগে বলছে 3টি বিন্দু দিয়েছে, এই 3টি বিন্দু সমরেখ হবে কোন শর্তে, অর্থাৎ এক্স ওয়াই এর মান এর মধ্যে কোনটা মিললে তাহলে এই 3টি বিন্দু সমরেখ হবে। তো 3টি বিন্দু 0 0 4 -3 এক্স ওয়াই, 3টি বিন্দু 0 0 4 -3 আর এক্স ওয়াই, এই 3টি বিন্দু
0 0 4 3 xy, এই তিনটি বিন্দু সমরেখ হবে এক্স এর ওয়াই এর মান কি হলে। তো এই তিনটি বিন্দু দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল আমরা শূন্য করব, বা তোমাদের একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা শূন্য হলে এই তিনটি বিন্দু সমরেখ হয়। ফর্মুলাটা দেখে নাও, মড কোনাকুনি গুণ করতে হবে, এই যে 3 - 0 - 3 0 প্লাস 4 আর ওয়াই গুণ করলে 4y, আর এই দুটো কোণা বাদ গেছে, শেষে এই দুটো কোণা গুণ করলে 0 মাইনাস। আচ্ছা, এবার এই কোণা নাও, 4 0 0 -3x y 0 0, এটা এই মড ভ্যালুটা যদি 0 দেয় তাহলে এই তিনটি বিন্দু সমরেখ হবে, এটা হচ্ছে শর্ত। ঠিক আছে, তোমরা যদি বুঝতে না পারো তাহলে নিশ্চয়ই তোমরা কমেন্ট করো, আমি এই চ্যাপ্টারের ভিডিও আমি আপলোড করব এবং সূত্রগুলো খুব সুন্দর করে বোঝাবো। তাহলে এখানে আসছে কি 4y, আর এখানে আসছে দেখো মাইনাসে মাইনাসে প্লাস 3x, মড ইকুয়াল টু 0। তো আমরা এখান থেকে মডটাকে আমরা সরিয়ে দিতে পারি এবং এটাকে ভালো করে সাজিয়ে লিখতে পারি, এটা ইকুয়াল টু 0। তাহলে এক্স আর ওয়াই এর মান কি নিলে ডান সাইডটা 0 হবে, আমরা একটা একটা করে বসাবো। এক্স এর মান 8, ওয়াই এর মান 6। এক্স এর মান 8 বসালে 3 × 8 = 24, ওয়াই এর মান 6 বসালে 4 × 6 = 24, 24 হচ্ছে, তার মানে 0 আসছে না। আচ্ছা, এক্স এর মান 8, ওয়াই এর মান -6, এটা হবে। এক্স এর মান 8 বসালে 3 × 8 = 24, আর ওয়াই এর মান -6 বসালে 4 × 6 = 24, -24, তার মানে 0 হচ্ছে। অর্থাৎ আমরা বলতে পারি সঠিক উত্তর অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর, মানে x = 8 আর y = -6, এটা হবে কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, তো এরপরে চলে আসি এই কোশ্চেনটা। এই কোশ্চেনটা একটু দেখতে বড় কিন্তু খুবই সহজ। বলছে যে একটা বৃত্তাকার পার্ক একবার ঘুরতে সময় লেগেছে এত মিনিট, তো ব্যাস বরাবর অতিক্রম করতে সময় কত সময় লাগবে। তো একবার ঘোরা মানে 2πr, তার মানে 2πr বৃত্তের 2πr দৈর্ঘ্য যেতে এত মিনিট সময় লাগে, ব্যাস মানে সোজাসুজি যেতে কত সময় লাগে, মানে 2r যেতে কত সময় লাগবে। ঠিক আছে, তো আমরা এটা কিভাবে করব দেখে নাও। 2πr পরিধি যেতে সময় লাগছে πx/100, πx/100, তাহলে 1 যেতে কত সময় লাগবে, πx/100/2πr। ঠিক আছে, আর আমাদের দরকার কি ব্যাস বরাবর যেতে কত সময় লাগবে, মানে 2r যেতে কত সময় লাগবে। দেখো এটাকে একটু সাজিয়ে লিখে দেই, πx/100 × 2πr, আর এই 2rটা উপরে গিয়ে গুণ হয়ে যাবে। তাহলে দেখে নাও উত্তরটা কি সুন্দর, 2r কেটে গেল, পাই কেটে গেল, তাহলে x/100 হবে সঠিক উত্তর। তার মানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, x/100 মিনিট। এর হচ্ছে একটি বৃত্তের পরিলিখিত অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কি হবে। তো একটি বৃত্ত আঁকি, তারপরে তার পরিলিখিত বর্গক্ষেত্র আর অন্তর্লিখিত বর্গক্ষেত্র আমরা দেখছি। ঠিক আছে, একটি বৃত্ত এই যার পরিলিখিত বর্গক্ষেত্র আর অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত চেয়েছে। এই পরিলিখিত বর্গক্ষেত্র এবং অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এর অনুপাত চাওয়া হয়েছে। তাহলে এক কাজ করো, বৃত্তের ব্যাসার্ধ আর ধরো, বৃত্তের ব্যাসার্ধ আর। ঠিক আছে, তো বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে আমরা বলতে পারি পরিলিখিত বর্গক্ষেত্রের এই বাইরেরটার, প্রথমে পরিলিখিতর কথা বলা হয়েছে তো প্রথমে বাইরেরটাই করব। তাহলে পরিলিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হবে 2r, কারণ বৃত্তের ব্যাসার্ধ আর মানে বুঝতেই পারছো এইখান থেকে শেষ পর্যন্ত 4, তাহলে পুরোটা হবে কত, ডবল মানে 2r। এটা গেল পরিলিখিত বর্গক্ষেত্রের বাহু। আর অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহু কি হবে, অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহু হচ্ছে, দেখো বৃত্তের যে ব্যাস সেই ব্যাসটা কিন্তু অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কর্ণ। তাহলে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কর্ণের সূত্র কি, বাহু √2। তাহলে বাহু √2 হচ্ছে বৃত্তের ব্যাস মানে 2r, তার মানে বাহুটা হবে 2r/√2। তাহলে পরিলিখিতর ক্ষেত্রে বাহুটা হচ্ছে 2r, আর অন্তর্লিখিতর ক্ষেত্রে হচ্ছে বাহুটা 2r/√2। এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ ধরে নিয়েছি, এটা হচ্ছে পরিলিখিত বর্গক্ষেত্রের বাহু, এটা হচ্ছে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহু। তাহলে বাহু পেয়ে গেলে ক্ষেত্রফলের অনুপাত পাওয়া যাবে। অতএব নির্ণেয় অনুপাত পরিলিখিতর ক্ষেত্রফল হবে কি, বাহুর স্কয়ার, তা পরিলিখিত বাহু হচ্ছে 2r তার স্কয়ার, ইসটু অন্তর্লিখিত হচ্ছে কত, 2r/√2 তার স্কয়ার, তাই না। তাহলে এটা হবে 4r², এটা হবে 4r²/2। তাহলে
আমরা যদি এই দুইটা এদিকে গুণ করি তাহলে 8r² = 4r²। তাহলে আমরা যদি কাটাকুটি করি তাহলে 2:1, অর্থাৎ সঠিক উত্তর হবে 2:1, অর্থাৎ অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর। ওকে, নেক্সট কোশ্চেন, XIII একটি আয়তলেখ অঙ্কনের ক্ষেত্রে শ্রেণী সীমানা নেওয়া হয় কি বরাবর? তো আয়তলেখ অঙ্কনের শ্রেণী সীমানা কি বরাবর নেওয়া হয়? দেখো আয়তলেখর কথা মনে করো, আয়তলেখগুলো কিভাবে তৈরি হয়? এইভাবে তৈরি হয়, সব আয়তলেখগুলো এইভাবে তৈরি হয়। তো শ্রেণী সীমানাটা কি বরাবর নেওয়া হয়? এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। তো বলো শ্রেণী সীমানা কি বরাবর নেওয়া হয়? এটা না শ্রেণী সীমানা, এটা হচ্ছে পরিসংখ্যা। অর্থাৎ শ্রেণী সীমানা নেওয়া হয় এক্স অক্ষ বরাবর আর পরিসংখ্যা নেওয়া হয় ওয়াই অক্ষ বরাবর। ঠিক আছে, তো সঠিক উত্তর হবে এক্স অক্ষ বরাবর, অর্থাৎ অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। এটা হচ্ছে XIII। নেক্সট হচ্ছে XIV, অর্থাৎ লাস্ট কোশ্চেন। এটা বলছে দেখো, একটি পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করা হয়, শ্রেণীর পরিসংখ্যার সাথে শ্রেণীর উচ্চ সীমানা নেওয়া হয় নাকি নিম্ন সীমানা নেওয়া হয় নাকি মধ্য মান নেওয়া হয়? পরিসংখ্যা বহুভুজ তৈরি করার সময় আমরা পরিসংখ্যার সাথে কি নেই? পরিসংখ্যা বহুভুজের কথা মনে করো, কতগুলো বিন্দু দেওয়া হয়, তারপর সেই বিন্দুগুলো যুক্ত করা হয়, মনে আছে? তো বিন্দুগুলো যুক্ত করে করা হয়। ঠিক আছে, তো এই যে পরিসংখ্যা বহুভুজ হলো, তো এই যে বিন্দুটা আমরা এই যে হাইটটা উঠলাম, এই হাইটগুলো কি পরিসংখ্যা? ঠিক আছে, তো প্রশ্ন করেছে দেখো কি, যে বহুভুজ অঙ্কন করা হয় শ্রেণীর পরিসংখ্যা তো নেওয়া হয়, এই হাইটগুলো পরিসংখ্যা নেওয়া হচ্ছে, এই হাইটগুলো পরিসংখ্যা, এর সাথে কি নেওয়া হয়? শ্রেণীর মধ্যমান নেওয়া হয়। অর্থাৎ এই পয়েন্টগুলো কিন্তু শ্রেণীর মধ্যমান, অর্থাৎ আমরা মধ্যমানটা মূল বিন্দু থেকে মধ্যমান যাই, আবার পরিসংখ্যা যত ততটা উপরে উঠি, আবার মূল বিন্দু থেকে মধ্যমান যতটা ততটা ডান দিকে যাই, মধ্যমানের যত পরিমাণ মধ্যমান, তারপরে পরিসংখ্যা যতটা ততটা আমরা উপরে উঠি। তাহলে মধ্যমান আর পরিসংখ্যা দিয়ে এটা করা হয়, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি। ওকে, তো এই হয়ে গেল ভিডিওটি। এরপরে আমি পার্ট 2-তে তোমাদের এই 2 নম্বরের কোশ্চেনগুলো করাবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে। ততক্ষণ সবাই ভালো থেকো, গুড বাই।